হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? অদ্বিতীয়াস ওয়ার্ল্ডের আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কদিন কেন সেরকমভাবে ব্লগ করতে পারিনি, তার কারণটা তোমাদেরকে দেখাবো, বলবো রাদার। তো সেই কারণটাই আগে দেখে নাও তোমরা ঝট করে কারণটা। এই দুজন বিচ্ছু হচ্ছে সেটার কারণ, আর এই যে বিচ্ছুদের মা, আমার মাম্মা, আর এরা হচ্ছে জুনিয়র জুনাই। সাদা বাচ্চাটা হচ্ছে ছেলে, এই কালো বাচ্চাটা হচ্ছে মেয়ে। আজকে ওদের দিন হয়ে গেল 32 দিন, মানে 1 মাস 2 দিন। তো এই জন্যই আমি কদিন সেরকমভাবে ব্লগ করতে পারিনি। এই দেখো খাটের উপরে এখন মায়ের সাথে খেলা করছে ওরা। তো এরা হচ্ছে কারণ এদের নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো টাইটেলটা দেখে বুঝতে পেরেছো আজকে একটু আলোচনা করব যে জুনাইয়ের মিটিং থেকে একদম মানে ডেলিভারি হওয়া পর্যন্ত আমি ঠিক কী কী করেছি, মানে ওর ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ওর ডায়েট কী ফলো করেছি, বা সবটাই আর কি, সবটা যেটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি নিজে থেকে। এই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর জুনাইয়ের এটা ফার্স্ট প্রেগনেন্সি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি যেরকম এই ব্যাপারে একদম আনাড়ি ছিলাম, তো আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি সেটুকু শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যারা এরকম আছো যাদের একদম অভিজ্ঞতা নেই, তাদের যাতে একটু সুবিধা করতে পারি, তো সেটারই চেষ্টা করব। তো চলো আমি এক এক করে তোমাদের পয়েন্টগুলো বলার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমি যা বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। আর আমি যে ভেটকে দেখাই আর কি, ডাক্তারবাবু, আমি ওনার কাছ থেকে না জেনে না শুনে কিন্তু কোনো স্টেপ নিইনি। এই সময়টা, স্পেশালি এই টাইমটা, আমি ওনার কাছ থেকে না জেনে বা না শুনে কিন্তু কোনো কিছু করিনি। তো তোমরা অবশ্যই যা করবে, ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চেষ্টা করব আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, যাতে তোমাদের সেই ব্যাপারে একটু সুবিধা হয়। কিন্তু অবশ্যই ভেটকে কনসাল্ট করে পা এগোবে এই ব্যাপারে। অন্তত ভেটের সাথে কনসাল্ট না করে, ভেটকে জিজ্ঞাসা না করে কোনো রকম কোনো স্টেপ কিন্তু নেবে না। আমি বারবার বলছি, আমি আমার যেটুকু নিজস্ব এক্সপিরিয়েন্স সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে এবার এক এক করে আমি পয়েন্টগুলো বলতে শুরু করি। ফার্স্টেই বলি, আমার যেহেতু এই ব্যাপারে সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি স্বাভাবিক যেটা করে থাকি, নেটে অনেকবার করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিক প্রপার মানে এই টাইমটা কী কী খাওয়ানো যেতে পারে বা কিছু সেই সম্পর্কে আমি ঠিক প্রপার ভালোভাবে আর কি সেরকম ভিডিও পাইনি। তোমরা হয়তো অনেকে পেতেও পারো, বাট আমি পাইনি। তো সেই কারণে আমার আরও বেশি করে মনে হলো যে একটু তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলে ভালো হয়, যারা আমার মতোই আছো তো তাদের একটু সুবিধা যাতে হয়, সেই কারণেই আমি স্পেশালি ভিডিওটা করছি। তো ফার্স্টে বলি, জুনাইয়ের মিটিং করিয়েছিলাম আমি অক্টোবরের 11 তারিখে ওর ফার্স্ট মিটিং হয়েছিল। সেকেন্ড মিটিংটা হয়েছিল 13 তারিখ, একদিন পরে মিটিং করাতে হয়। সেকেন্ড মিটিংটা হয়েছিল 13 তারিখে। আর জুনাই কিন্তু মিক্সড ব্রিড, যেটা তোমরা জানো, মানে কালচার পমেরিয়ান আর ইন্ডিয়ান স্পিটসের ক্রস ব্রিড। আর ওর সাথে যার মিটিং করিয়েছিলাম সেটাও ইন্ডিয়ান স্পিটস ছিল। তো এই জুনাই যে সাদা বাচ্চাটা হয়েছে, ছেলে বাচ্চাটা, সেটা কিন্তু ওই ওর ফাদার ডগের মতো আর কি দেখতে হয়েছে। আর ব্ল্যাকটা আই ডোন্ট নো কিসের মতো হয়েছে, কারণ জুনাই এতটা কালো নয়, বাট হয়েছে আর কি। তো এবার আসি যে কদিন সময় লাগে। তো লাগে মোটামুটি 60 ডেজ টাইম লাগে, 60 দিন সময় লাগে ওদের মিটিং থেকে ডেলিভারি অবধি আর কি, 60 দিন ধরে নিতে হয়। বাট আমি বলবো যে 60 দিন কিন্তু পাক্কা নাও লাগতে পারে। যেমন জুনাইয়ের আমি 11 তারিখ অক্টোবরে মিটিং করিয়েছিলাম, তো হিসাব মতো ডিসেম্বরের 11 তারিখে হওয়ার কথা, বাট ওর কিন্তু ডিসেম্বরের 10 তারিখে হয়ে গেছিলো। মানে 10 তারিখে কিন্তু ওর কোল আলো করে এই দুজন ছানাপোনা এসেছিলো, মানে 59 দিনে কিন্তু ওর ডেলিভারি হয়েছে। তো তোমরা এই বিষয়ে একটু খেয়াল রাখবে। এবার আসি সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে যে কনসিভ করেছে এটা কী করে তোমরা বুঝবে। তো এটা না সেম প্রসিডিওর, মানে আমিও প্রথম ভেবেছিলাম যে কী করে কনসিভ করেছে কী করে বুঝবো, কারণ সবার পক্ষে তো ওই প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করাটা পসিবল হয় না, ওরা অনেক সময় ধরতে দেয় না। তো দেখবে এই সময়টা ওরা একটু ওই একা একা থাকতে চায়, যেরকম ওদের পিরিয়ডের সময় ওরা করে থাকে, ঠিক ওরকমই করে আর কি। যেরকম পিরিয়ড চলাকালীন ওরা একটু একা একা থাকতে চায়, কোনো একটা কিছু সোফা বা কিছু
ধরো টেবিল তার তলায় গিয়ে চুপ করে একটু বসে থাকতে চায়, একা থাকতে চায় মোদ্দা কথা। তো সেরকম একটু একটু যদি কোনো বিহেভিয়ারের চেঞ্জেস দেখো, তাহলেই অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবে। উনি আরও ভালো করে তোমাদের গাইড করে দিতে পারবেন এই বিষয়ে। এবার আসছি সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে কনসিভ করার পরে কিন্তু ওদেরকে কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট দিতে হয়। যেমন জুনাইকে আমি দিয়েছিলাম নিউট্রিচ, অবশ্যই ডাক্তারের রেকমেন্ড করেছিল, সেই কারণেই নিউট্রিচ দিয়েছিলাম ওকে কনসিভ করার পরে। আর এই যত কনসিভ করার পরে মানে মিটিং করানো থেকে একদম ডেলিভারি অবধি ডাক্তারের সাথে কথা না বলে কিন্তু ওদের কোনো রকম কোনো মেডিসিন কোনো কিচ্ছু কিন্তু তোমরা দেবে না। এটা একটু খেয়াল রাখবে, কারণ ও যেটা খাবে তার উপর কিন্তু বাচ্চাদের এফেক্টটা পড়বে। তো সেটার বিষয়ে একটু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। ডাক্তারের সাথে কথা বলেই সমস্ত কিছু মেডিসিন বা কিছু যা দেওয়ার নিশ্চয়ই উনি বলে দেবেন, সেই হিসাবে তোমরা এগোবে। যেমন জুনাইয়ের ক্ষেত্রে নিউট্রিচ রেকমেন্ড করেছিলাম, আমার নিউট্রিচটা দেওয়া হয়েছিল ক্যালসিয়ামের ট্যাবলেট, যেটা ও এমনিই খেয়ে নিত, বিকজ টেস্টটা আর কি ওদের ওই যেরকম ভালো লাগে সেরকমই কিছু ফ্লেভার অ্যাড করা ছিল, মনে হয় চিকেন বা সামথিং কিছু, তো ওটাও খুব ভালো মজাসেই খেয়ে নিত। এবার আসছি 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে এই সময়টা ওদের কী খেতে দেবে। এই সময়টা না ওরা কিছু ফিমেল ডগ আছে যারা একেবারে খাওয়া ছেড়ে দেয়, একদমই খেতে চায় না। আর কিছু ফিমেল ডগ আছে যারা যা খায় মানে এমনি নর্মাল যা খায় তার থেকে দুগুণ বেশি খাওয়াটা বাড়িয়ে দেয়, যেটা জুনাইয়ের ক্ষেত্রে হয়েছিল। ও কিন্তু প্রচণ্ড খাওয়াটা বাড়িয়ে দিয়েছিল। তা আমি তখন একটু ভয় পেয়ে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলাম। তো ডাক্তারবাবু আমাকে বলেছিল যে এই টাইমটা ভয়ের কিছু নেই, যদি তোমাদের ফিমেল ডগ খাওয়া একদম কমিয়ে দেয় সেক্ষেত্রেও ডাক্তারের সাথে কথা বলবে, কারণ একদম যদি না খায় তাহলে তো সমস্যা। আর যদি বেশি খায় সেক্ষেত্রেও ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে নেবে। তো সেক্ষেত্রে আমাকে ডাক্তারবাবু বলেছিল যে একসাথে ওকে, ও যে খাবারটা ভালো খাচ্ছে সেটাই দাও, কিন্তু একসাথে ওকে এক গাদা করে খাবার দিও না, একটু একটু গ্যাপ দিয়ে খাবার দাও, তাহলে সেটা খাবারটাও ডাইজেস্ট করতেও সুবিধা হবে, হজম করতেও সুবিধা হবে, এবং ও ঠিক থাকবে, বাচ্চাগুলো মানে ঠিক থাকবে, ও ঠিক থাকবে। তো তোমরা সেই হিসাবেই খাবারটা দেওয়ার চেষ্টা করো, অল্প অল্প করে দিও, বারে বারে দিও। যখন যদি খাবার এমন হয় যে বারবার করে খেতে চাইছো, তো অল্প অল্প করে দিও, বাট বারে বারে করে দিও, যাতে ওর পেটেও খিদেটা না থাকে। আর চেষ্টা করো যাতে এই সময়টা তোমাদের ফিমেল ডগ জলটা খুব বেশি করে খায়, কারণ জল যত বেশি করে খাবে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কিন্তু তত সুবিধা হবে, জলের তোড়ে বাচ্চাটা বেরিয়ে আসবে, তো তত সুবিধা হবে। জুনাই যেমন এমনিতে নর্মালি প্রচুর জল খায়, আর ডিউরিং প্রেগনেন্সি ও কিন্তু প্রচুর জল খেয়েছে, প্রচুর। তো চেষ্টা করবে এই টাইমটা একদম ফ্রেশ জল দেওয়ার, খাবারও যেন ফ্রেশ থাকে, এগুলো একটু চেষ্টা করবে দেওয়ার। হেলদি ফুড দেওয়ার চেষ্টা করবে, যেমন আপেল, যেটা ওদের পাকে ভালো, ফল যদি কিছু দাও, আপেল, ভাতও যদি দাও, চিকেন ভাত যেটাই দাও, বা মাছ দিয়ে দাও, বা ডিম সিদ্ধ দিয়ে দাও, যেটাই দাও পরিমাণটা কমিয়ে মানে অল্প অল্প করে করে দেবে। একসাথে বেশি দিয়ে দিলে হয়তো হজম করতে পারলো না, বমি করে দিলে, সেটা ওরই কষ্ট হবে, আর পেটে বাচ্চাদেরও কষ্ট হবে, তো অল্প অল্প করে দিও। এবার আসছি পরের পয়েন্টে, সেটা হচ্ছে এমন যদি হয় যে তোমাদের বা মানে পি পটি কোথায় করে সেটা একটা ব্যাপার আর কি। যেমন জুনাই ছাদে গিয়ে পি পটি করে, তো ওর এটা একটা সমস্যা হয়ে গেছিলো। এই টাইমটা একটু খেয়াল রেখো যেন একদম তোমাদের ফিমেল ডগ যেন কোনো রকমভাবে সিঁড়ি না ভাঙে। যবে থেকে কনসিভ বলবো না, মিটিং করানোর পর থেকেই যেন সিঁড়িটা না ভাঙে, কারণ ফার্স্ট কনসিভ কখন করেছো তোমরা যদি বুঝতে না পারো তো সমস্যা হয়ে যেতে পারে অনেক সময়। তো চেষ্টা করবে যে এই সময়টা যেন একদম সিঁড়ি না ভাঙে। জুনাইয়ের যেমন অভ্যাস ছাদে গিয়ে করার, তো সিঁড়ি ভাঙা একটা অভ্যাস ছিল, তো আমি ভীষণ সতর্ক থাকতাম এই সময়টা। টোটালটা একদম যত দিন অবধি না ও ডেলিভারি হয়েছে আমি কিন্তু ওকে কোলে করে নিয়ে যেতাম, কোলে করে নিয়ে আসতাম। এটা যারা করতে পারবে না তারা চেষ্টা করবে যেন নিচে যেখানে আর কি সেখানটা করানোর চেষ্টা করবে। অবশ্যই ঘর দুয়ার বা জায়গাগুলো পরিষ্কার রাখবে, যাতে ও কোনো নোংরা পাতিতে মুখ না দিতে পারে বা কোনো নোংরা জিনিস না খেয়ে ফেলে, কারণ ও যেটা খাবে সেটাই কিন্তু বাচ্চাদের তখন পেটে গিয়ে পড়বে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যাতে অন্য কোনো দিকে মুখ না দেয় বা নোংরা কিছু না খায়, একটু ঘর দুয়ারটা পরিষ্কার রাখবে। এবার আসছি পরের পয়েন্টে, সেটা হচ্ছে ডেলিভারির সময়টা আর কি। ডেলিভারির সময়টা আমি বারবার বলছি, চেষ্টা করবে ও যাকে সব থেকে বেশি বিশ্বাস করে বা যার সাথে সব থেকে বেশি ক্লোজ, সে যেন ওর কাছে থাকো। যেমন জুনাই সবাইকে বিশ্বাস করে, সবার সাথেই খেলে, তোমরা জানো প্লাবনের মা মানে আমার শাশুড়ি মা, সবার সাথেই ও কিন্তু খুব ক্লোজ, খুব ভালোবাসে প্রত্যেককে। কিন্তু আমার সাথে ওর ব্যাপারটা একটু অন্যরকম থাকে, যেরকম আমি ওর মা, আমি জোর গলায় বলি, সেরকম ও আমার মেয়ে। ওকে যদি বলা হয় ওর মা কোথায়, ও কিন্তু হাত দিয়ে আমাকেই দেখায়, সেটা আমি আগেও তোমাদের দেখিয়েছি।
তো চেষ্টা করবে এমন কাউকে থাকতে যাকেও ভীষণ বিশ্বাস করে, কারণ এই টাইমটা কিন্তু খুব কষ্ট হবে। তো চেষ্টা করবে যে সে যাতে থাকে, তাহলে ওরও একটু মনটা স্যাটিসফ্যাকশন হবে। চেষ্টা করবে ওকে একটু সাহস দেওয়ার, আস্তে আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেওয়ার, যাতে ও কষ্টটা একটু হলেও তোমরা লাঘব করতে পারো। এবার আসছি পরের পয়েন্টে, সেটা হচ্ছে যখনই দেখবে, যেমন আমি বুঝেছিলাম জুলাইয়ের লেবার পেন শুরু হয়েছিল যখন, দেখবে ওই ওরা ফিমেল ডগরা কেমন মাটি খোঁড়ার মতো করে খচখচ করে মাটি স্ক্র্যাচ করে আর কি। তো একটা কিছু ওর মানে অ্যাবনর্মালিটি দেখা যায় ওদের মধ্যে, হয়তো মাটি স্ক্র্যাচ করবে বা হয়তো মুখ ঘষবে, যাতে তোমরা বুঝতে পারবে যে ওর কিছু একটা প্রবলেম হচ্ছে। টাইমটা একটু দেখে নেবে যে টাইমটা চলে এসছে কিনা। যেমন আমি বুঝতে পেরেছিলাম, কারণ ওর 11 তারিখে ডেট ছিল, 10 তারিখে সকাল থেকেই ও ভীষণ অস্থির করছিল, তো আমি বুঝতে পেরেছিলাম। তো চেষ্টা করবে যে যে জায়গাটায় ওকে বাচ্চা দেওয়ানোর তোমরা কথা ভেবে রেখেছো, সেই জায়গাটা যেন আগে থেকে তৈরি রাখে। মানে আমি যেমন আমার এসির একটা বড় কার্টুন আর কি, তার মধ্যে ওর বেবি হয়েছে, তো আমি কিন্তু সেটা অনেক আগে থেকে রেডি করে রেখেছিলাম, ওই কার্টুনটা আর কি রেডি করে রেখেছিলাম। এবং যখনই দেখবে যে অ্যাবনর্ম্যালিটিগুলো করছে, তখন চেষ্টা করবে যে ওকে ওই জায়গাটায় সেপারেটলি বেঁধে দিতে। এই টাইমটা আমি বলবো বেঁধে দিতে। আমিও বলি না যে কুকুরদের বেঁধে রাখতে হবে, আমার জুনাইও বাঁধা থাকে না, সব সময় ছাড়া থাকে, আমি বেঁধে রাখতে একদম বলি না। কিন্তু এই টাইমটা আমি এই কারণেই বেঁধে রাখতে বলছি, কারণ ওদের তো এই টাইমটা প্রচণ্ড কষ্ট হয়। তো হয়তো এই টাইমটা ওরা এদিক ওদিক ছুটে দৌড়োদৌড়ি করতে পারে, যেটা ওর পক্ষেও ভালো না, বাচ্চার পক্ষেও ভালো না। তো এই কারণে আমি বলছি যে এই সময়টা একদম ওদেরকে সেপারেটলি, যেখানে বাচ্চা দেওয়ার তোমাদের ঠিক করে রেখেছো, সেই জায়গাটাকে ওকে নিয়ে গিয়ে বেঁধে দেবে, একদম যতক্ষণ অবধি না বাচ্চা। ওই জায়গাটাকে ওকে সেপারেটলি ওর হাত বেল্ট যেটা থাকে, চেষ্টা করবে হাত বেল্ট দিয়েই বাঁধতে, সেটা দিয়ে ওকে ওখানে বেঁধে দেবে যতক্ষণ অবধি না বাচ্চা হচ্ছে। আর বাচ্চার টাইমটা খেয়াল করবে, বাচ্চা কিন্তু মোটামুটি 3-4 ঘন্টা পরপরই হয়। মানে জুনাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওর ফার্স্ট বেবিটা হয়েছিল মোটামুটি 2 ফুটো নাগাদ, আর সেকেন্ড বেবিটা মোটামুটি ওই 4:45 নাগাদের মধ্যে কিন্তু হয়ে গেছিলো। এটা একটু খেয়াল রাখবে। আর হয়তো এই টাইমটা একটা জিনিসে খেয়াল রাখবে, যতক্ষণ ওর ওই ফুলটা না বেরোচ্ছে, মানে লাস্ট বেবি না হচ্ছে বা ফুলটা না বেরোচ্ছে আর কি, ততক্ষণ অবধি কিন্তু ওকে জল দেবে না, ও কিন্তু জল চাইবে। একবার যদি জল খেয়ে নেয় তাহলে কিন্তু ভীষণ রিল্যাক্স হয়ে যাবে, তখন কিন্তু পুশ করতে চাইবে না। তো চেষ্টা করবে এই টাইমটা যাতে ওকে একদম জল না দেওয়া যায়, জলটাও সামনে থেকে সরিয়ে রাখবে, বেঁধে রাখবে তো অবশ্যই, যাতে জলটাও সামনে না থাকে। লাস্ট বেবিটা যখন হবে বুঝতেই পারবে, তার সাথে ফুলটা ডিসচার্জ হয়ে আসবে, সেটাকে বুঝতেই পারবে। বেবি হওয়া মাত্রই বেবিকে নিয়ে ওর কাছ থেকে বেবি নিয়ে নেবে। আমি আশা করি কিছু করবে না, কারণ জুনাইও কিন্তু কিছু বলেনি। সেই কারণে আমি বলছি এমন একজনকে থাকতে যাকেও ভীষণভাবে বিশ্বাস করে, যাকেও ভীষণভাবে মানে ট্রাস্ট করে যে ওর কোনো ক্ষতি করতে পারে না, কারণ বাচ্চার প্রতি কিন্তু তখন ভীষণ প্রোটেক্টিভ হয়ে যায় ওরা। তো বাচ্চাটাকে নিয়ে নেবে, হওয়া মাত্রই নিয়ে ওটাকে একটা সুতির কাপড় রাখবে, অনেকগুলো সুতির কাপড় তোমাদের রাখতে হবে, যেটা আমিও রেখেছিলাম বাচ্চাকে ক্লিন করার জন্যে। সুতির কাপড়গুলো দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাকে ভালো করে ক্লিন করে দেবে, পরিষ্কার করে দিয়ে আলাদা একটা জায়গায়, একটু গদি গদি টাইপের জায়গা বা একটু গরম জায়গায় কিন্তু বাচ্চাটাকে রাখবে। একটা করে বাচ্চা হবে, যদি দেখো যে প্রথম বাচ্চাটা হওয়ার পরে বেশ খানিকটা সময় যাচ্ছে, সেক্ষেত্রে একটুখানি দিতে পারো তুমি ফার্স্ট বাচ্চাটাকে একটু মায়ের দুধের জন্যে, বাট আবার তুলে নেবে। যতক্ষণ অবধি না লাস্ট ফুলটা বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু সব বাচ্চাগুলোকে ওর মায়ের কাছে দিও না, কারণ ওই টাইমটা কষ্ট হয়, তো হয়তো দুধ দিতে চাইবে না বা কিছু। তো লাস্ট ফুলটা বেরিয়ে গেলে তখন দিতে পারো। লাস্ট ফুলটা যখন বেরিয়ে যাবে, যেটা জুনাইয়ের ক্ষেত্রেও হয়েছিল, তখন আমি ওদের সব বাচ্চাগুলোকে ওর কাছে দিয়ে দিয়েছিলাম। তো একদম লাস্ট বাচ্চাটা যখন হয়ে যাবে, মানে ফুলটা যখন ডিসচার্জ হয়ে যাবে, তখন একদম কিন্তু ওকে বাইরে বের করে এনে ও যতটা জল খেতে চায় তখন কিন্তু জল দেবে, তখন কিন্তু জলের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে। যদিও জুনাই খেতে চায়নি কোনো কিছুই, এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল, ওর ফার্স্ট বেবি যেহেতু, যার কারণে ও ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো, তো কিন্তু কিচ্ছু খেতে চায়নি। আশা করি তোমাদেরও কিছু খেতে চাইবে না, আশা করি, কারণ ওই টাইমটা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। তো জলটা খেতে চাইবে, জলটা যতটাও খেতে চাইবে ততটা জল দেবে, বা যদি পটি তখন করতে চায় সেটাও করতে পারো। এই সুযোগে তোমরা জায়গাটা ভালো করে ক্লিন করে নেবে, যেখানে ওকে বাচ্চাকে রাখবে মা শুদ্ধ, জায়গাটা ক্লিন করে ও ও একদম ঠিকঠাক হয়ে এলে বাচ্চা শুদ্ধ মাকে ওখানটা সেদিনকার মতো একদম ছেড়ে দেবে নর্মালি, যাতে ওরা শান্তিমতো ঘুমোতে পারে। তো শান্তিমতো যাতে ঘুমোতে পারে সেই দিকটা একটু দেখবে। আর অবশ্যই যদি শীতকাল থাকে, আমি বলবো যে মিটিংটা তোমরা সে শীতের দিকেই করানোর চেষ্টা করো। মানে ধরো এই সিজনটা যখন আসবে, মানে আমি যেরকম করিয়েছিলাম জুনাইকে অক্টোবর মাসে, তো বাচ্চা হতে হতে ডিসেম্বর হয়ে গেছে, মানে ঠান্ডা। তো এই টাইমটা না ওদের বাচ্চা ডেলিভারি হতেও সুবিধা হয়, যেহেতু ঠান্ডা থাকে। গরমকালে করলে কি
সবার বাড়িতে দেখো সবাই তো এসি অ্যাফোর্ড করতে পারে না, যেমন আমার বাড়িতেও এসি নেই। তো এসি না থাকলে গরমকালটা ওদের ওই টাইমটা একটু এসির প্রয়োজন হয়। তো গরমকালটা এই কারণে আমি বলছি যে একটু অ্যাভয়েড করাটাই উচিত। শীতকালে হলে কি সব দিক থেকে সুবিধে, তোমরা মিটিংটাও যেমন সুন্দরভাবে হয়ে যাবে, আশা করছি বেবিও সুন্দরভাবে বেবিরা চলে আসবে। তো এই চেষ্টা করবে যে শীতকালটায় যাতে এই জিনিসটা করতে পারো। আর একটা কাজ করবে, সেটা হচ্ছে যে এই টাইমটা কিন্তু শীতে বেবি হলে কিন্তু একটা বাল্বের প্রয়োজন হবে। আমি যেমন এটা 60 ওয়াল্বের বাল্ব ওপরে আমার হাজব্যান্ড একদম ফিট করে দিয়েছিল, কারণ এই টাইমটা খুব শীত, এই যে পৌষ সংক্রান্তি গেল একদম টানা শীত। তো চেষ্টা করবে বাচ্চার যাতে কোনো রকম, বাচ্চা বা মা মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে যাতে ওদের কোনো রকম ঠান্ডা না লাগে। বাচ্চা হয়ে যাওয়ার পরেও না, আমি প্রথম থেকেই বলছি, মানে যখন থেকেই প্রেগনেন্ট থাকবে চেষ্টা করবে তোমাদের ফিমেল ডগের জন্য কোনো রকম ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগা বা গ্যাস, সেটার এফেক্ট কিন্তু বাচ্চাগুলোর ওপর পড়বে। তো এইগুলোর দিকে একটু খেয়াল রাখবে। আমি এই যা যা পয়েন্টগুলো তোমাদেরকে বললাম সেগুলো সব কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর একটা কথা না মেনশন করলেই নয়, সেটা হচ্ছে এই ব্যাপারে কিন্তু আমাকে কিছু কিছু লোক আছে যারা ভীষণ হেল্প করেছিল। প্রথম কথা হচ্ছে ডাক্তারবাবু ভীষণভাবে হেল্প করেছিলেন। উনি যেহেতু অনেকটা দূরে থাকেন দমদমে, তো উনি সেই টাইমটা আসতে পারেননি। আর আনফর্চুনেটলি যেদিনও ডেলিভারি হয়েছে সেদিনটা কেউই বাড়িতে ছিলেন না। মানে একটা নিমন্ত্রণ ছিল বলে সবাই বাড়ি থেকে নিমন্ত্রণটা খেতেই গেছিলেন আর কি। আমার হাজব্যান্ড বলেছিলেন থাকবেন, কিন্তু আমি বলেছিলাম যে না থাক, আমি সামলে নিতে পারবো। যদিও বলবো না যে একেবারে আমার মানে যখন ফার্স্ট বেবি হলো আমি রীতিমতো কেঁদেই ফেলেছিলাম, বিকজ আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু পরের দিকে মনে শক্তি জুটিয়ে কাজগুলো করতে পেরেছি, এটাই যা ঠাকুরের কৃপা। তো চেষ্টা করবে এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মনে রাখার। আরেকজন আমাকে খুব হেল্প করেছিল, সেটা হচ্ছে অর্চিতাদি। আর অর্চিতাদির একটা পেজও আছে, পুকু দ্য কালচার পম বলে, ফেসবুকে আছে, ইউটিউবেও আছে। অর্চিতাদিকে ভীষণভাবে আমি অর্চিতাদির উপর কৃতজ্ঞ, বিকজ অর্চিতাদিকে আমি ফোন করেছিলাম, যে অর্চিতাদির যেহেতু এক্সপিরিয়েন্স ছিল, তা অর্চিতাদিকে ফোন করে আমি সব কিছু জানতে পেরেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ অর্চিতাদি, আমাকে এত সুন্দরভাবে গাইড করে দেওয়ার জন্যে, যার কারণে আমার অনেকটা হেল্প হয়েছিল সবাই বলে দেওয়ার ক্ষেত্রে। সবাই বলে দিয়েছিল বলে আমি এত সুন্দরভাবে স্মুথলি ব্যাপারটা মেটাতে পেরেছিলাম। তো আমি এই ছোটো ছোটো পয়েন্টই ছিল যেগুলো আমি সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে আমার মতোই যারা আনাড়ি আছো এ ব্যাপারে তাদের একটু হেল্প হয়ে যায়। তো আশা করি তোমাদের এ ব্যাপারে হেল্প হবে। আমি যেগুলো বললাম অবশ্যই, আমি বারবার বলছি, আমি যেগুলো বললাম আমি কিন্তু সমস্ত কিছু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম, এবং ডাক্তারবাবু আমাকে যা যা বলেছিলেন সেগুলো হিসাবেই বললাম। তো আরেকটা পয়েন্ট অবশ্য আমি মিস করে যাচ্ছিলাম, আরেকটা পয়েন্ট হচ্ছে ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে মিটিং হয়ে যাওয়ার পরে কিন্তু ডিওয়ার্মিংটা করানো যায় না, মানে আমাদের ডাক্তারবাবুর ক্ষেত্রে যা বলেছিলেন। তো মিটিং করানোর আগেই কিন্তু ডিওয়ার্মিং করেই নিতে হয়, সেটা ডেট অনুযায়ী ডাক্তারবাবুর সাথে তোমরা একটু কথা বলে নিও, উনি ভালো তোমাদের গাইড করে দিতে পারবেন। তোমাদের যার যার ডাক্তারবাবু আছেন বেড যারা যারা আছেন তাদের সাথে কথা বলে নিও, তারা নিশ্চয়ই আরও ভালোভাবে এই ব্যাপারে গাইড করে দিতে পারবেন তোমাদেরকে। তো এই ছোটো ছোটো পয়েন্টগুলোই ছিল যেগুলো আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের এগুলো হেল্পফুল হবে। তো চলো আজকে এইটুকুই ছিল। তো আশা করছি এরপরে আবার আমি নর্মালি ব্লগ দিতে পারবো, বাচ্চাগুলো একটু বড় হলে, ওরা তো বড্ড ছোটো, একটু বড় হলে আমি আশা করি আবার তোমাদের সাথে নর্মালি ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা শুধরে দিতে পারো। যদি তোমাদের কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করো, আমি আনসার দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই ছিল অদিতিয়াস ওয়ার্ল্ডে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।